নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2025-এ তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সঙ্গে ডক্টর অপর্ণা বেরা, সহশিক্ষিকা, বোড়াল ঋষি রাজনারায়ণ গার্লস হাই স্কুল। আজকে আমাদের আলোচনার কি হবে না, দ্বাদশ শ্রেণীর কন্টিনেন্টাল ড্রিফটের দ্বিতীয় পর্ব, মহাদেশীয় সঞ্চরণের পরবর্তী পর্যায়ে আমরা আজকে এখন আলোচনা করব ওয়েগনারের মহাদেশীয় সঞ্চরণের কারণ, তার প্রেক্ষিতে কি কি আমরা পরবর্তীকালে থিওরি দিয়ে বা ইভেন্ট দিয়ে সেটাকে এক্সপ্লেন করেছি। দেখো, আমরা শুরু করার আগে একটা বিষয় ভাবতেই হয়, সেটা হচ্ছে যে এই বিশাল যে ভুবন, তার যে বিরাট কার্যকলাপ সেই কবে থেকে, অর্থাৎ ভৌগোলিক যুগের যে মানে বিরাট ব্যাপ্তি, যে বিশাল পরিসর, সেটা কিন্তু আমাদের হিউম্যান আইতে আমাদের বোঝার বাইরে। অর্থাৎ 450 কোটি বছরের এই যে জার্নি, তার মধ্যে পৃথিবী, তার মধ্যে মাত্র কয়েক সেকেন্ড, 3 সেকেন্ড হয়তো আমরা এসেছি। অর্থাৎ হিউম্যান সিভিলাইজেশনের পুরো যে পরিসর, সেটা পুরো ওই 450 কোটি বছরের মধ্যে মাত্র 3 সেকেন্ডের। তাহলে এই অনুপাতে আমাদের যে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি, সেটা জানার বোঝার যে চেষ্টা, তাতে কি মনে হয় বলতো, এই কন্টিনেন্টাল ড্রিফট বা মহাদেশ সঞ্চরণের বিষয়টা পুরো মনে হয় যে সেই খেলিছই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। অর্থাৎ এতগুলো মহাদেশ মহাসাগর, তারা এই পুরো জিওগ্রাফিক্যাল টাইম ফ্রেমে তারা কখন, কেমন, কোথায়, কিভাবে ছিল, আমরা প্রথম পর্বে কিছুটা তো দেখলাম যে প্যানজিয়ার ড্রিফটিং, এগুলো দেখলাম। কিন্তু তার আগে কি ছিল, প্যানজিয়ার আগে কি ছিল, সেটা কিন্তু হয়তো তোমাদের জানতে ইচ্ছা করে, তাই তো? তো দেখো, সেটা কিন্তু জানার সুযোগটা খুব কম, কারণ আলোচনা তো কোথাও থেকে শুরু করতে হয়। তো আজকে আমরা কিন্তু শুরুর আগে শুরুটা দেখতে চলেছি, তো নিশ্চয়ই ইন্টারেস্টিং লাগবে। দেখো, এখানে একটা সিমুলেশন মডেল আমি রান করব, হিস্ট্রি অফ আওয়ার আর্থ। সেখানে কতগুলো প্যারামিটারকে তোমরা লক্ষ্য করতে করতে যাবে একদম শুরু থেকে। এই যে 4540, এটা হলো মিলিয়ন ইয়ার্স। একদম শুরুতে 4000 ডিগ্রি সেন্টিগ্রেড, লেন্থ অফ দ্য ডে আননোন, অ্যাটমসফিয়ারিক কম্পোজিশন আননোন। কারণ অত আগে প্রিক্যাম্ব্রিয়ান স্টেজে আমরা কিন্তু এখনো পর্যন্ত সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলো এত ক্লিয়ারলি জানতে পারিনি। তো তোমরা এইগুলো কিন্তু খেয়াল করতে করতে যাও। এই আমাদের জিওগ্রাফিক্যাল জার্নি শুরু হলো। দেখো, এখানে কিন্তু এই ইয়ন, এরা, পিরিয়ড, এপক, এইগুলো হলো বিভিন্ন ভৌগোলিক উপযুগের ভাগ। দেখো কতটা কমে এলো। তাহলে সেই উত্তপ্ত গলিত অবস্থা থেকে 4000 ডিগ্রি থেকে 400 ডিগ্রি, এবং এখানে আমরা কি দেখছি যে মিথেন দিয়ে পৃথিবীটার মহাসাগর। তোমরা কিন্তু এই ইয়ন, এরা, পিরিয়ড, এপক, এগুলো খেয়াল করতে করতে যাবে। এগুলো আমরা এই সুবিশাল ভূতাত্ত্বিক যে যুগকে উপযুগ বিভিন্নভাবে ভাগ করা হয়। প্রিক্যাম্ব্রিয়ানের সময় দেখো, এই হচ্ছে আমাদের মিথেনের ওয়ার্ল্ড। সেখানে এই ছোট ছোট আইল্যান্ডগুলো এই সময় ফর্ম হলো। টাইম পিরিয়ডটা দেখো, টেম্পারেচার দেখো, লেন্থ অফ দ্য ডে দেখো, আর এগুলো খেয়াল করো। এখানে কি হয়ে গেল, পুরো টার্নিং রেড। একে বলে অক্সিজেন অতিরিক্ত অ্যাটমসফিয়ারে আসার পরে কি হয়েছিল, যে সমস্ত কিছুর অক্সিডেশন হয়ে পুরো সমুদ্র লাল, অক্সিজেন ক্যাটাস্ট্রফি। তারপরেই আমরা পেলাম এই পিরিয়ডটা, যেখানে প্রথম এই সারা পৃথিবী বরফাবৃত, আইস এজ। টাইমটা রিডিউস হতে হতে এবারে 350 মিলিয়ন ইয়ার্স আগে চলে এলো কার্বনিফেরাস পিরিয়ড, এবং এখান থেকেই আমাদের প্যানজিয়ার আলোচনা, কন্টিনেন্টাল ড্রিফটের আলোচনা। দেখো, এই প্যানজিয়া কি করে ফর্ম হচ্ছে, কিভাবে একত্রিত হয়েছিল, এবং কিভাবে পুনরায় সেটা ডিসবার্স হলো। এবং আইস এজ গুলো খেয়াল করো, এখান থেকে যা দেখছিলে এগুলো হচ্ছে বিভিন্ন ভৌগোলিক যুগে আইস এজ, অর্থাৎ আইস কভার কিরকম ভাবে আমরা জানি। কখনো আইস এজ মানে আসে, এই যে আইস কভার বেড়ে যায়, আবার কখনো ইন বিটুইন
ডিগ্লেশিয়েশন হয়। তো এই হলো মোটামুটি প্যানজিয়ার ফর্মেশন। তারপর আমরা ধীরে ধীরে এখান থেকে এই ভাঙাটা দেখছি এবং চারিদিকে ডিসপার্স হয়ে যাচ্ছে। লাস্ট 350 মিলিয়ন ইয়ার্সের যে আর্থের জার্নি, যে ল্যান্ডমাসগুলোর জার্নি, সেগুলো এইভাবে, অর্থাৎ কয়েক সেকেন্ডে আমরা মিলিয়ন মিলিয়ন ইয়ার্স পার করে যাচ্ছি। এই সিমুলেশন জার্নিটা তোমাদের দেখতে কেমন লাগছে? দেখো, লাস্ট কতগুলো আইস এজ এবং ইন্টারমিডিয়েট স্টেজ, ডিগ্লেশিয়েশন। তো এখান থেকে আমাদের এই কোশ্চেনগুলো কিন্তু, অর্থাৎ আজকের এই আলোচনাটার পর আমাদের কাছে এই প্রশ্নগুলোর উত্তর থাকা উচিত। কি কি? যে এবার আমরা জানবো টেকটনিক প্লেটগুলো কি, কারণ এই কন্টিনেন্টাল ড্রিফট যে ম্যাসিভ কন্টিনেন্টগুলোকে মুভ করা, মানে মুভ করানোর মতো যে শক্তিটার কথা বলছিল, সেটার কিন্তু খুব একটা ঠিকঠাক ব্যাখ্যা ছিল না। পরবর্তীতে আমরা যা জানতে পেরেছি, বা যে এই যে প্লেট টেকটনিক থিওরি একটা ইউনিফাইড থিওরি হিসেবে এসছে, এবং সেটার মাধ্যমে আমরা কি কি ব্যাখ্যা করতে পারছি। হ্যাঁ, বাউন্ডারিজগুলোতে কি হয়, ফর লাইনগুলো কি, আর কন্টিনেন্টাল ড্রিফট পুরো পৃথিবীর ভূপৃষ্ঠকে কিভাবে প্রভাবিত করেছে। তাহলে আমরা এগোই। অ্যালফ্রেড ওয়েগনারের যে তত্ত্ব, মানে তখনকার মতো হাইপোথিসিস, সেটা রিজেক্টেড হয় তখনকার ভূগোলবিদদের দ্বারা। কেন না? ফোর্স অফ ড্রিফটিং, অর্থাৎ এইরকম একটা পর্যায়ে যে মহাদেশগুলো সঞ্চারিত হয়েছে, এরকম যে জাইগান্টিক ম্যাসিভ, মানে ট্রিলিয়ন টনস অফ ল্যান্ডমাস তারা মুভ করছে। তো কিভাবে করছে, কি এমন শক্তি থাকতে পারে যেটা এইরকম ম্যাসিভ মুভমেন্ট ঘটাতে পারে? তো এই জায়গাটা এসে কিন্তু আলফ্রেড ওয়েগনার তখনকার মতো সঠিক, মানে ঠিক মতো ব্যাখ্যাটা দিতে পারেননি, কারণ তখনকার মতো যে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের লিমিটেশন ছিল, বা সেই সমস্ত তথ্যপ্রমাণগুলো আমাদের হাতের সামনে ছিল না, যেগুলো সময়ের সঙ্গে যুগের সাথে এসেছে। তো ফোর্স কামিং ফ্রম টু সোর্সেস অ্যাকর্ডিং টু ওয়েগনার। পোলার ফ্লিং ফোর্স, যিনি যাকে এভাবে ব্যাখ্যা করছেন উনি, যে এই পৃথিবীর যেহেতু বাউন্সি, অর্থাৎ ল্যান্ডমাসগুলোর মধ্যে একটা প্লবতা শক্তি কাজ করছে, আবার তাকে অভিকর্ষ কি করছে, যে কেন্দ্রের দিকে টানছে, এবং এই দুরকম বিপরীতমুখী শক্তি যখন সাম্যাবস্থায় থাকবে, তখন কি হবে, ন্যাচারালি যে কন্টিনেন্টগুলো ফ্লোট করবে একই জায়গায়, সেখানে তার মধ্যে কোনো ডিস্টারবেন্স তৈরি হবে না। কিন্তু ওনার ব্যাখ্যাটাই ছিল যে যেহেতু আর্থের বালজিং আছে, আর অর্থাৎ পৃথিবীর মধ্যবর্তী স্থান স্ফীতি, সে কারণে এই দুটো শক্তি পুরোপুরি একটা আরেকটাকে ডিসমিস করছে না, সে কারণে, এবং একটা অ্যাঙ্গেল করে, অর্থাৎ 45 ডিগ্রি ল্যাটিটিউডের কাছাকাছি এই শক্তির সর্বাপেক্ষা বেশি হয়, যেটা কিনা ওনার ধারণা অনুযায়ী যে এই ড্রিফটিং ঘটাতে পারে। দ্বিতীয় যে শক্তির কথা উনি ভেবেছিলেন, এই ঠিক এইরকম। আচ্ছা, প্রথমটাই যদি আমরা কাল্পনিক, মানে ওটাকেই যদি আমরা ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে কি হবে, এইরকম যে কোনো একটা, এই যে বস্তুকে দড়ি বেঁধে ঘোরালে সেটা যেমন এই জায়গাগুলো একটু ভেঙে ভেঙে যেতে পারে, মানে খুব বেশি স্পিড থাকলে। তো সেইভাবেই হয়তো কন্টিনেন্টগুলোর মধ্যে, মানে প্যানজিয়ার মধ্যে ভাঙনটা শুরু হয়, এবং সেগুলো। আচ্ছা, সেকেন্ড যে ফোর্স, টাইডাল ফোর্স, অর্থাৎ জোয়ারি শক্তি, চাঁদ এবং সূর্যের যে আকর্ষণে পৃথিবীতে জলভাগ স্ফীত হচ্ছে নির্দিষ্ট নিয়ম করে, জোয়ারি শক্তি, তাতে সেটা কারণ হিসেবে উনি বলছেন যে সে কারণে এই ধরনের স্প্লিটিং হতে পারে। তো স্প্লিটিং হওয়ার আগে এই যে ওনার যে প্রিকনসেপশন ছিল এই আইডিয়াটার, সেটা কি ছিল, যে আর্থের, মানে তখনকার মতো যা যা জানা ছিল সেগুলোর উপরেই ভিত্তি করে সাইমা এবং সায়েলের কনসেপশন তখন ছিল, যে আর্থের এই কন্টিনেন্ট গুলো কি করছে, যে সায়েলের পার্ট এবং সাইমার উপর ফ্লোট করছে। তো সেই যে ফ্লোটেশন, সেটাকেই ব্যাখ্যা করতে গিয়ে এই যে জোয়ারি শক্তির অবতারণা, এবং যে ফ্লোট করতে, অর্থাৎ এতটা হেভি মাস ওই সীমার উপর দিয়ে ফ্লোট করতে গেলে
যে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি দরকার, সেটা উনি এভাবে ব্যাখ্যা করতে চাইছেন। কিন্তু তখনকার মতো কি এই যে কতটা এই জোয়ারি আকর্ষণের প্রভাব কাজ করতে পারে সেটা ক্যালকুলেট করার মতো যা যা রিকোয়ার্ড এগুলো তথ্যগুলো, যে পৃথিবীর এবং চাঁদের ঘনত্ব, তাদের ভর, তাদের যে এবং সব মিলিয়ে তাদের আকর্ষণীয় ক্ষমতা কতটা কি কাজ করতে পারে, সেটা অনুযায়ী কিন্তু এই যুক্তি খুব একটা অকাট্য ছিল না। এবং দেখা যাচ্ছে যে যদি হাজার গুণও বাড়িয়ে ভাবা যায়, বা এই একই শক্তি যদি পৃথিবীর বয়স তো মানে 4.5, যদি মানে 100 মিলিয়ন বছর ধরেও, এই যে 100 বিলিয়ন বছর ধরেও যদি এই শক্তি কাজ করে, তাহলেও কিন্তু এই কন্টিনেন্টগুলোকে মুভ করানো সম্ভব নয়। কারণ ওই পরিমাণ শক্তি কার্যকরী হলে পৃথিবীর রোটেশনটাই থেমে যাবে। সেটা যখন কোনো কারণে হয়, মানে এতদিন হয়নি, তাহলে কখনোই ওই জোয়ারি শক্তির ফলে এই ধরনের একটা ম্যাসিভ মুভমেন্ট হতে পারে, এটা কিন্তু খুব একটা গ্রহণযোগ্য স্বাভাবিকভাবে হয়নি তখনও। এবং এখনো আমরা জানি যে ওইটা আসলে কারণ নয়, কিন্তু ঘটনাটা ফ্যাক্ট, যে কন্টিনেন্টগুলো মুভ করেছে এবং এখনো মুভ করছে, সেটা তার কোনো দ্বিমত নেই। তাহলে তখনকার যে সায়েন্টিফিক কমিউনিটি তারা এটাকে রিজেক্ট করছে এই তত্ত্ব, এবং এইভাবেও বলা হচ্ছে যে কন্টিনেন্টাল ড্রিফট ওয়াজ কনসিডার্ড সিউডো সায়েন্স, অর্থাৎ এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তিই নেই। তো যার কিনা বৈজ্ঞানিক ভিত্তি ছিল না, সেটাই পরবর্তীতে এমন জায়গায় গিয়েছে যে সেটা আরো মানে সব থেকে এখনো পর্যন্ত গ্রহণযোগ্য সব থেকে বৈজ্ঞানিক যে ভিত্তি সম্পন্ন যে ইউনিফাইড থিওরি, প্লেট টেকটনিক্স থিওরি, সেটাকেই বরং মানে ডেকে এনেছে। তো পূর্বসূরি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে কনসেপচুয়াল যে তথ্যগুলো, সেগুলোই কিন্তু কন্টিনেন্টাল ড্রিফট থেকে আমরা পাই। তো মূলত ফিক্সড থিওরি, অর্থাৎ এইটাকে রিজেক্ট করা হচ্ছে, এবং এই ধারণাটাকে ভেঙে দেওয়া কন্টিনেন্টাল ড্রিফটের সব থেকে বড় একটা অবদান আর কি। এবং তার সাথে সাথে মহাদেশ এবং মহাসাগরগুলোর যে সঞ্চরণ, সেই সঙ্গে বড় বড় কর্ডিলেরার এবং ওরোজেনিক সিস্টেমের যে ব্যাখ্যা, তার সঙ্গে পুরাতত্ত্বীয় যে জলবায়ুগত এবং জীবাশ্মগত এবং যে জিওফিজিক্যাল যে উদাহরণগুলো, যে এভিডেন্সগুলো, সেগুলোর যে ব্যাখ্যা, অর্থাৎ একরকমভাবে আমরা এই যে দ্য আর্থ অ্যাজ জিগসো পাজল আর দ্য কন্টিনেন্ট ড্রিফটিং, তো এই জিজ্ঞাসাটার মধ্যে কিন্তু তখনকার অনেক কিছু সমসাময়িক সেই সময়ের অনেক কিছু লুকিয়ে আছে, যে ভৌগোলিকদের মধ্যে বা ইয়াং সায়েন্টিস্টদের মধ্যে, রিসার্চারদের মধ্যে যে কনফ্লিক্টটা বা যে নিজস্ব যে প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নের উত্তর তখনও পরিষ্কার হয়নি, সেই প্রশ্নকে অনুধাবন করে, অনুসরণ করে কিন্তু পরবর্তীতে সেই, যেমন তাদের মধ্যে একজনই আর্থার হোমস, যিনি এই কনভেকশনাল যে কারেন্ট, অর্থাৎ পরিচলন স্রোত অ্যাস্ট্রোস্ফিয়ারে তোমরা জেনেছ, সেই তত্ত্বে কিন্তু উনি নিয়ে আসেন। তো এইভাবে একদিক দিয়ে এই যে রেভলিউশনারি থিওরি, সেটা কিন্তু এই জিগসা পাজল দিয়ে শুরু হয়ে এখান থেকে শুরু হলো, কিন্তু পরবর্তীকালে কোথায় কোথায় নিয়ে গেল, এই প্লেট টেকটনিক ড্রাইভিং ফোর্সগুলো আর্থের, সেগুলোকে আইডেন্টিফাই করালো, এবং ডাইনামিক আর্থ, তার যে পুরো পরিবৃত্ত, যে কতখানি আমরা যেভাবে ভাবি আর কতখানি আনস্টেবল ডাইনামিজম কাজ করছে পৃথিবীর ভেতর থেকে এবং বাইরে, সব মিলিয়ে এই হলো এই থিওরির একটা বিরাট প্রেক্ষিত। আন্ডারস্ট্যান্ডিং দ্য মেকানিজম অফ কন্টিনেন্টাল ড্রিফট, তাহলে কন্টিনেন্টাল ড্রিফটের যে ব্যাখ্যা ওয়েগনার দিয়েছিলেন, আর পরবর্তীকালে আমরা এটাকে রিইনফোর্স করছি, ফিট ইন করাচ্ছি আরও যে বিষয়গুলো দিয়ে, যেমন এই প্লেট টেকটনিক্স, ডাইভার্জেন্ট বাউন্ডারিজে কি হয়, কনভার্জেন্ট বাউন্ডারিজে কি হয়, ট্রান্সফর্ম বাউন্ডারিজে কি হয়, আর হটস্পট, এই সব কিছু মিলিয়ে কিন্তু মোটামুটি পৃথিবীর বিভিন্ন ভূমিরূপকে ব্যাখ্যার মধ্যে নিয়ে আসা যায়। যে কোনো জায়গায় যে কোনো ল্যান্ডফর্ম বা কন্টিনেন্টগুলো আচ্ছা আজ কি করে মুভ করেছিল এই জুরাসিক পিরিয়ড থেকে, এই যে মুভমেন্টটাকে আমরা কয়েক সেকেন্ডে দেখছি, তো তার মেজর রোল প্লেয়িং বলতে গেলে, যে এটাও আমরা জেনেছি 1962-তে প্লেট টেকটনিক্স একটা, তো বলা যেতে পারে একটা আমব্রেলা
থিওরি। তো তার উত্তরসূরি হিসাবে এই সি ফ্লোর, এই যে আমরা আটলান্টিক সি ফ্লোর দেখছি, অর্থাৎ আটলান্টিক ওশনের মাঝখানে যে মিড ওশনিক রিজ, এবং এরকমভাবে পৃথিবীর অন্যান্য ওশনের মাঝেও যে মিড ওশনিক রিজ ফর্মেশন হয়েছে। কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় স্যার হ্যারি হেস তিনি কি করেছিলেন, যে এই ধরনের এক্সপেডিশন করেছিলেন, যে মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি, সেটার যে তথ্য প্রমাণ, সেটার যে স্যাম্পল কালেকশন, এই সমস্তগুলোর মাধ্যমে এই জানা গিয়েছিল যে এই জায়গাগুলো আসলে কিনা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, উপরে আর কি আছে, এই জায়গাগুলোই সারা পৃথিবীর ভূপৃষ্ঠের উপরের যে কোনো বিষয়কে নিয়ন্ত্রণ করছে। কিভাবে করছে আমরা একটু পরেই দেখতে পাবো। তো দেখো, তাহলে মিড ওশনিক রিজ থেকে আমরা যদি মুভ অন, এই যে মিড ওশনিক রিজে কি হচ্ছে, ম্যান্টেলের যে গলিত লাভা, তাহলে এটা কি ধরনের বাউন্ডারি, যেখানে দেখো দুটো পাত দুদিকে সরে যাচ্ছে। তাহলে এই যে একটা ডাইভার্জেন্ট বাউন্ডারি, যেটা কিনা এই মিড ওশনে রয়েছে, সেইখান থেকে এই যে গ্যাপ, এই মাঝের যে গ্যাপ, অর্থাৎ দুটো পাত দুদিকে যত মুভ করবে, মাঝখানে একটা অ্যাপারেন্টলি একটা ভয়েড তৈরি হবে, সেখান থেকে এই ম্যাগমা, গুরুমণ্ডলের ম্যাগমা বেরিয়ে আসবে, বেরিয়ে সেখানে মোটামুটি জড়ো হয়ে অনতি উচ্চ মানে দীর্ঘদিন জড়ো হলে একটা শৈলশিরার মতো তৈরি হয়, যেটাকে আমরা মিড ওশনিক রিজ বলি। তো সেখান থেকে সেই বিষয়টা কেন পৃথিবীতে এতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা দেখো ধীরে ধীরে আমরা দেখতে দেখতে যাই। যে রিজ পুশ, আমরা জানি যে যে বাউন্ডারিতে এরকম ভাবে সংঘর্ষ, মানে সংঘর্ষ সীমান্ত, যেখানে মহাসাগরীয় এবং মহাদেশীয় প্লেট, তখন কি হবে, মহাসাগরীয় প্লেটটা যেহেতু ঘনত্ব বেশি, ভারী, তাই এর নিচে এই যে এইটা হচ্ছে সাবডাকশন জোন, এর নিচে অনুপ্রবেশ করতে থাকবে, এবং সেখানে কি কি শক্তি কাজ করবে। তাহলে এই যে ম্যাসিভ কন্টিনেন্টকে মুভ করানোর জন্য যে রিকোয়ার্ড ফোর্স, সেটা অনেকভাবে, শুধু ওই পরিচলন স্রোতই তৈরি করে তা নয়, এই যে ম্যান্টেল কনভেকশন তো আছেই, তার সাথে দেখো এই রিজ পুশ, তার সাথে পুল, এই যে স্ল্যাব পুল, যে কন্টিনেন্টাল স্ল্যাব সেটা এই সাবডাকশন জোনে প্রবেশ করছে ম্যান্টেলের মধ্যে, সেখানে কিন্তু একটা এই সাকশন টাইপের তৈরি হয়, যে কারণে এই প্লেটের যে রেটটা, সাবডাক্টেড হওয়ার যে রেটটা, সেটা অনেকখানি বেড়ে যায়। তো এরপর আমরা দেখে নিই যে এই সব কিছুর সাথে এই যে সি ফ্লো স্প্রেডিং এর একটা যদি ভিজুয়ালাইজ করতে হয়, তাহলে কি হচ্ছে, এই যে মধ্য মহাসাগরীয় শৈলশিরা থেকে একরকম ভাবে কনভেয়ার বেল্টের মতো এই পৃথিবীর নতুন নতুন মানে ভূমিরূপ, নতুন ভূত্বক তৈরি হচ্ছে, এবং দুদিকে এইভাবে মুভ করে যাচ্ছে। তাহলে কি দেখলাম আমরা, যে এই যে সাবডাকশন জোন, এখানে কি হচ্ছে, যে পুরনো ভূত্বক বা মহাসাগরীয় যে ভূত্বক, সেটা কিন্তু এই ম্যান্টেলে প্রবেশ করছে এবং নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ গলে যাচ্ছে, গলে এই কনভেকশন কারেন্টের অংশ হয়ে যাচ্ছে। তাহলে এই যে বিনষ্ট হচ্ছে এখানে, তাহলে কি হচ্ছে, সারা পৃথিবীর ওশেন যে ফ্লোর, সেটা তো তাহলে কি হবে, মানে শেষ হয়ে যাবে। তাহলে ব্যালেন্স কি করে থাকবে ক্রমাগত যদি এটাই হতে থাকে? আসলে ক্রমাগত এটা হচ্ছে না। কি হচ্ছে, যে দেখো এইভাবে এই যে একদিকে সাবডাকশন হলে, অর্থাৎ এই যে মধ্য মহাসাগরীয় যে শৈলশিরার রিজ, এখান থেকে এই যে সাবডাকশন হচ্ছে দুদিকে দুটো পাতের, এবং কি হচ্ছে, যে এটা একটা পুরো কনভেয়ার বেল্টের মতো, এখান থেকে যদি ভূত্বক বিনষ্ট হয়, তাহলে এই গলিত হয়ে ম্যাগমা স্রোতের মধ্যে চলে এলো, এবং এখান থেকে আবার সেটা নতুন করে বাইরে বেরোবে, অর্থাৎ এই যে রিসাইক্লিংটা হবে এইভাবে, মানে এখানে পুরনোটা ওয়েস্ট হচ্ছে এবং আবার রিসাইকেল হয়ে এখান থেকে নতুন ভূত্বক তৈরি হচ্ছে, এবং এই যে মধ্য মহাসাগরীয় যে শৈলশিরা তৈরি হচ্ছে, সেখানেই হচ্ছে নিউ জেনারেশন হচ্ছে অফ আর্থ সারফেস। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটা দেখে নিই আমরা আরেকটু। এই প্রক্রিয়াটাই কিন্তু সারা পৃথিবীর যে ভূত্বককে একরকম ভাবে রিনিউ করছে, অর্থাৎ পুরনো ভূত্বক বিনষ্ট হচ্ছে একদিকে, আরেকদিকে নতুন ভূত্বক তৈরি হচ্ছে। তো এইভাবে একটা কনভেয়ার বেল্টের মতো। এবং একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্লিউম, শুধুই যে প্লেট বাউন্ডারিতে এই ধরনের
মানে সবকিছু ব্যাখ্যা করা যাবে তা নয়, যেগুলো এই আইসল্যান্ডের মতো এরকম আগ্নেয় দ্বীপের যে অবস্থান সেগুলো কিন্তু এরকম ম্যাগমা প্লিউমের উপর অবস্থিত হয়। ম্যান্টেলের যে স্ট্রাকচার, তার যে টেম্পারেচার দেখো 4000 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই তাপমাত্রায় যে সমস্ত শিলা যে গলিত অবস্থায় চলে আসে এবং সেই যে পরিচালন স্রোত, পরবর্তীকালে জানা গেছে যে আমাদের এই যে ম্যান্টেল তার কিন্তু যে ডেন্সিটি, তার যে মানে তরল যে অবস্থা লিকুইফিকেশন, সেটা কিন্তু আসলে অনেক বেশি। তো সে কারণেই এই পৃথিবীব্যাপী যে পরিচালন স্রোত পাতের কে মুভ করায় এবং পাতের উপরে অবস্থিত যে কন্টিনেন্ট এবং ওশান, সেগুলো তার সাথে মুভ হচ্ছে। তো এইভাবে পৃথিবীর সমস্ত যে ভূমিকম্প কেন্দ্র এবং আগ্নেয়গিরি কেন্দ্র, সেগুলোকে ম্যাপিং করলে দেখা যায় যে এগুলো একটা সোনার ম্যাপিং এর মতো কাজ করে, যে যেখানে যেখানে এই স্পটগুলো রয়েছে সেখানে এই ভূমিরূপের উপর তার কি কি ইম্প্যাক্ট বা সেই জায়গাগুলোই ইম্প্যাক্ট জোন, সেটা পরবর্তীকালে জানা গেল। এবং এই যে প্যানজিয়া প্লেট টেকটনিক্স একটা এমন থিওরি যে ধীরে ধীরে এটা না আসতে পারলে আমাদের পরিচিত যে পৃথিবী সম্পর্কে ধারণা, সেটা কিন্তু খুবই সীমাবদ্ধ হয়ে থাকতো। তাহলে আমরা পৃথিবীর ওপরে যে ধরনের ভূত্বক বা ভূমিরূপের যে এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, তার কন্ট্রোলিং ফ্যাক্টরটা কি হচ্ছে, যে এই অ্যাস্থনোস্ফিয়ারের প্লেটগুলো। তো এই যে একটা থিওরি, সেই প্লেট বাউন্ডারিগুলো চিরকাল অ্যাক্টিভ ছিল কন্টিনেন্টাল ড্রিফটের সময়তেও, তো তারাই মূল ঘটনাটা ঘটিয়েছে। তো এইখানে আমরা দেখে নিচ্ছি পৃথিবীর যে বড় বড় 7টি পাত এবং ছোট আরো 20টি ছোট মাঝারি পাত রয়েছে। অ্যাট এ গ্লান্স দেখো কি কি হচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা এই দু ধরনের বাউন্ডারিকে দেখে নিই, আগে হাতে কলমে বুঝে নিই। এখানে আমরা মডেলটাকে দেখছি, দেখো এখানে মূলত এই কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট বাউন্ডারির একটা মিনিয়েচার মডেল রাখা আছে। তাহলে এতক্ষণ আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করছিলাম, যে এই যে মিড ওশানিক রিজ, তো দুটো মানে সমুদ্রের মানে সি ফ্লোরের মাঝখানে যে এই যে রিজ ফরমেশনটা, অর্থাৎ দুদিকে দুটো পাত মুভ করছে, এই প্লেট আর মাঝখানের এই ফাঁকা স্থানটা দিয়ে কি হচ্ছে, ম্যান্টেলের যে ম্যাগমা সেটা বেরিয়ে এসে এখানে জড়ো হচ্ছে এবং অগ্নুৎপাতের মতো আগ্নেয়গিরির এবং কখনো কখনো নিঃশব্দে বিদার অগ্নুৎপাতের মতো লাভা বেরিয়ে এসে এখানে জমে রিজটা তৈরি হয়, অর্থাৎ শৈলশিরার মতো তৈরি হয়। তাহলে এই বিষয়টাকেই ওই যে কনভেয়ার বেল্ট বলছিলাম, সেটাকে দেখো আরো বিস্তারিতভাবে এখানে বোঝানো যাবে। কনভেয়ার বেল্টটা কি, যে ওই জিনিসটাই যে এখান থেকে আপওয়েলিং হচ্ছে ম্যাগমার, আর কি হচ্ছে এখানে গিয়ে নিমজ্জিত হচ্ছে দুদিকে, এবং এটা কি কন্টিনেন্টাল বাউন্ডারি। তাহলে এই হচ্ছে ওশেন আর তার দুপাশে কন্টিনেন্টাল বাউন্ডারি। তাহলে এখানে যদি ডাইভার্জেন্ট হয়, তাহলে সেই একই প্লেটের আরেকটা দিক কিন্তু কনভার্জেন্ট, এখানে গিয়ে কনভার্জেন্ট, এখানে গিয়েও কনভার্জেন্ট। তাহলে কি হচ্ছে দেখো, পুরো জিনিসটা একটা ঠিক কনভেয়ার বেল্টের মতো, ঠিক সাইকেলে তোমাদের যেরকম যে চেনটা সেটা রোটেট করতে থাকে, ঠিক এইভাবে যে এখান থেকে উঠছে, এখানে গিয়ে আবার মানে নষ্ট হচ্ছে বা নিচে চলে যাচ্ছে এবং ম্যান্টেলে গিয়ে সেই প্লেট গলিত হয়ে যাচ্ছে, আবার এই পরিচালনা স্রোতের মধ্যে দিয়ে এই ম্যাগমা হয়ে চলে আসছে এবং এখান থেকে আবার নতুন করে রিজেনারেট হচ্ছে। ঠিক এইভাবে দেখো এই ওপরের পোর্শনটা মিড ওশেনিক রিজ থেকে নতুন ভূত্বক, অর্থাৎ এই গলিত ম্যাগমা বেরিয়ে এসে জমে নতুন ভূত্বক তৈরি করছে এবং কি হচ্ছে যে দুপাশে ক্রমশ স্প্রেডিং, এই কারণেই স্প্রেডিং বলা হয়, সি ফ্লোর স্প্রেড করছে। শুধু এই নয় যে সেটা নষ্ট হচ্ছে বা ধ্বংস হচ্ছে, স্প্রেড করছে, মানে এখান থেকে নতুন তৈরি হবে এবং পুরনোগুলো সরতে 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 এই বর্ডারে এসে এখান থেকে আবার নতুন নিচে চলে গিয়ে আবার সে এই সার্কুলেশনে ফেরত আসবে। তাহলে এই যে স্প্রেডিং, সেটাই কিন্তু সারা পৃথিবীর পুরো যে মহাদেশ মহাসাগর মানে ওপরে যা কিছু আছে সেটাকে নিয়েই এই মানে এই কনভেয়ার বেল্টটা কাজ করছে। তো আরেকটা জায়গায় কি হতে পারে, ওই যে দেখালাম যে এই জায়গায় এই যে এই বাউন্ডারিটাতে, সেটাকে যদি আমরা ক্লোজ দেখি
তাহলে এই জিনিসটা হয় কনভার্জেন্ট বাউন্ডারি। দেখো সেখানে ঠিক এটা হবে যে এই যে মহাসাগরীয় মহাদেশীয় পাত ভারী আর হালকা, মহাদেশীয় পাত হচ্ছে হালকা, সে কারণে এই মহাসাগরীয় পাত এর মধ্যে প্রবিষ্ট হচ্ছে এবং এই জায়গায় আগ্নেয়গিরি থেকে শুরু করে এই যে ভলক্যানিক আইল্যান্ড আর্ক তৈরি হবে এবং এই হচ্ছে এইগুলোর, অর্থাৎ এর মাধ্যমে যেমন আমরা পর্বত গঠন তেমন আমরা বৃত্তচাপীয় দ্বীপমালারও ব্যাখ্যা করতে পারি, আগ্নেয়গিরির উৎপত্তির ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ এই যে তিনটে মডেল আমরা দেখলাম, এটার মাধ্যমে কিন্তু চাইলে পৃথিবীর ওপরের ভূপৃষ্ঠের ওপরের যে কোনো ধরনের ল্যান্ডফর্মের যে অরিজিন, তার ইভলিউশন, এক্সপ্রেশন সবকিছুই কিন্তু ব্যাখ্যা করা যাবে। তা আমরা আবার দেখে নিই যে এখানে প্লেট টেকটনিক্সের দেখো একসাথে সবকিছু দেখানোর একটা চেষ্টা করা হয়েছে। এই যে কনভার্জেন্ট কন্টিনেন্টাল প্লেটস, ডাইভার্জেন্ট ওশেনিক প্লেটস আর মিড ওশেন রিজ, এখানে গিয়ে এই যে ট্রেঞ্চ দুদিকে এইভাবে কাজ করছে, রিফট ভ্যালিও তৈরি হচ্ছে, ট্রেঞ্চ তৈরি হচ্ছে এবং কন্টিনেন্টাল ক্রাস্ট এইভাবে এখানে এসে রিনিউ হচ্ছে। তাহলে কি কি দেখতে পাচ্ছি? কনভার্জিং প্লেট নিজেই এই ভলকানিজম, ট্রেঞ্চ ফরমেশন, সাবডাকশন জোন এই সব কিছুকেই ব্যাখ্যা করতে পারে। এইভাবে ধীরে ধীরে বিভিন্ন রকম তথ্য প্রমাণ আস্তে আস্তে জড়ো হতে হতে একটা এই প্লেট টেকটনিক্সের মতো, এবং যেটা কিনা সবকিছুকে ব্যাখ্যা করছে। কন্টিনেন্টস ক্যান মুভ অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য গ্লোব, দি ওশান মে গ্রো, এইভাবে। তাহলে কনভেকশন সেল, এইভাবে কোনো জল বা কোনো তরলকে যদি আমরা ফোটাতে থাকি তখন এই ধরনের, তোমরা বাড়িতে দেখে থাকবে এবং না দেখে থাকলে খেয়াল করবে। এবার দেখো এইভাবে গরম হয়ে এই যে আবার উপরের ঠান্ডা জলটা নিচে নেমে আসে, এইভাবে একটা সার্কুলেশন চলতে থাকে। ঠিক একই সার্কুলেশন এইভাবে আমাদের ক্রাস্টের নিচে যে ম্যান্টেল, সেই ম্যান্টেলের মধ্যে একইভাবে চলছে এবং এই জিনিসটাই সারা পৃথিবীর ওপরের ভূপৃষ্ঠকেও তার সাথে সাথে মুভ করাচ্ছে। তো এই কনভেকশন কারেন্ট, তার যে চালিকা শক্তি, সেটা সেই এনার্জিটা, হিটটা আসে মূলত সেই ট্র্যাপড হিট শুরু থেকে যা ছিল আর হচ্ছে বিভিন্ন রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালের যে ডিকে, সেখান থেকে আসে। সি ফ্লোর স্প্রেডিং আমরা দেখলাম যে যদি স্টেজ ওয়াইজ এটাকে ভাবা যায়, তাহলে দেখো এই যে শুরু হচ্ছে এখান থেকে আবার নতুন আরেক ব্যাচের আর কি যে সি ফ্লোর তৈরি হচ্ছে, আগেরটা স্প্রেড করে প্রথমে এখানে, তারপর আরেকটু দূরে চলে যাচ্ছে, আরেকটু দূরে, কারণ ক্রমাগত নতুন ভূত্বক এখান থেকে তৈরি হচ্ছে। এবং শুধু এইভাবেই নয়, আরো অনেক রকম আনুষঙ্গিক তথ্য প্রমাণ, যেমন যখনই এই ম্যাগমা চলে বেরিয়ে আসে তার মধ্যে কিছু কিছু মিনারেল থাকে যেগুলো ম্যাগনেটিক হয়, তখন সেই ম্যাগনেটিক মানে একটা স্ট্রিপের মতো দেখা যায়। যে সময় ওয়েগনার কিন্তু এটাও বলেছিলেন যে পোলার ওয়ান্ডারে, অর্থাৎ মেরু সঞ্চালন, অর্থাৎ আপাতভাবে, অর্থাৎ ওনার যে অবজারভেশন ছিল যে একসময় সাউথ পোল ছিল দক্ষিণ আফ্রিকার নাটালে। তো সেই সময় থেকেই যে প্যানজিয়ার মুভমেন্টটা শুরু হয় এবং প্যানজিয়া ভেঙে বিভিন্ন কন্টিনেন্ট বিভিন্ন দিকে ড্রিফট করছে, আর তার সাথে সাথে মেরুর যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর যে অবস্থান, সেটাও আপাতভাবে চেঞ্জ হতে হতে গেছে। তো এই পোলার ওয়ান্ডারিং কিন্তু এই সি ফ্লো স্প্রেডিং এ আরেক রকম ভাবে জাস্টিফাইড হয়, কারণ এটা এই স্প্রেডিং এর মূল কারণটাই এটা, এই বিষয়টাকে দিয়ে প্রমাণ করা যায় যে প্যালিওম্যাগনেটিজম, অর্থাৎ পুরনো শিলার মধ্যে যে খনিজগুলো, তার যে ম্যাগনেটিক ইনক্লাইনেশন, সেটা এক একটা সময় এক একটা মানে দিকে ছিল, যে কারণে বোঝা যায় যে পৃথিবীর মুভমেন্টের, অর্থাৎ পৃথিবীর যে বিভিন্ন সময়ে, বিভিন্ন ভৌগোলিক সময়ে এই কিভাবে সি ফ্লোর, অর্থাৎ মিড ওশেনিক রিজ থেকে কিভাবে সি ফ্লোর রিসাইকেল হয়েছে। তো ঠিক এই জিনিসটা এতক্ষণ আমরা আলোচনা করলাম, এইখান থেকে স্প্রেডিং হয়ে এই হচ্ছে বিষয়, এখান থেকে নিউলি ফর্মটা। এবার কি কি হচ্ছে দেখো, এই সার্কেলটা কি করে কমপ্লিট হচ্ছে। সাবডাকশন ট্রাফ, এখানে এসে এই যে ট্রেঞ্চের মাধ্যমে এখানে ট্রেঞ্চ থেকে ওই যে পাত, প্লেট, মহাসাগরীয় পাত, সে কি করছে, ম্যাগমার মানে ম্যান্টেলে চলে যাচ্ছে সাবডাকশন জোনে এবং সেখানে গলিত হয়ে আবার ইরাপ্ট আপ করছে মিড ওশেনিক রিজ দিয়ে, আবার সেটা
কি করছে, ওশেনিক ক্রাস্ট তৈরি করছে, এইভাবে আবার সাবডাকশন, তাহলে এই সার্কেলটা কিন্তু, এই কনভেয়ার বেল্টের সার্কেলটা কন্টিনিউ হতে থাকে। এবার আমরা কি দেখছি, যে কন্টিনেন্টাল ড্রিফট কি করে আমাদের পৃথিবীটাকে অ্যাকচুয়ালি শেপ করেছে, এবং সামনেও সেই তার যে অনুষঙ্গ সেটা কিন্তু আমাদের সঙ্গে চলছে। বায়োডাইভার্সিটি অ্যান্ড বায়োজিওগ্রাফি তাকে ইনফ্লুয়েন্স করছে, কারণ প্যানজিয়া যখনই মানে ড্রিফটেড হলো, ছড়িয়ে পড়লো, এবং এতটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়লো, এতগুলো মহাদেশ তৈরি হলো, তার সাথে সাথে নতুন নিউ ওশান ওপেন আপ হলো। তো কি বলে যে স্থলভাগের বাস্তুতন্ত্রের সঙ্গে সঙ্গে সাগরের বা জলজ বাস্তুতন্ত্র সবকিছুই কিন্তু বেশি করে থ্রাইভস। দেন এই যে বায়োডাইভার্সিটি অ্যান্ড বায়োজিওগ্রাফি, এটার কিন্তু অর্থাৎ পৃথিবী জোড়া যে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির যে বিশাল বিস্তার, বৈচিত্র্য, বিন্যাস, এগুলো সবকিছুই সেই একেবারে পুরনো সময় থেকেই 350 বিলিয়ন ইয়ার্স, সেখান থেকেই এই কন্টিনেন্টাল ড্রিফট কিন্তু আসলে নিয়ন্ত্রণ করে এসছে বা সেটাই চালিয়ে এসছে। ক্লাইমেট অ্যান্ড ওয়েদার প্যাটার্ন, আমরা দেখেছি যে ওয়েগনারের যে প্যালিও ক্লাইমেটিক যে এভিডেন্সগুলো, সেখানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বর্তমানে যে কন্টিনেন্টগুলো যেখানে রয়েছে সেখানে ছিল না। যেমন ভারতের এখন এই থর মরুভূমি, সাহারা, আফ্রিকার সাহারা, এই এখনকার যে ডেজার্ট এরিয়াগুলো, সেগুলো তো হয়তো অতীতের গ্লেসিয়েশনের চিহ্ন রয়েছে, বা অতীতে অন্য ধরনের জলবায়ু ছিল। এখনকার ট্রপিক্যাল জলবায়ুগুলোতে যে জায়গাগুলোতে রয়েছে সেগুলো একসময় গ্লেশিয়াল ল্যান্ডফর্মের যে এটা পাওয়া গেছে ডিপোজিশনগুলো। ন্যাচারাল রিসোর্স অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ডস, হিউম্যান মিটিগেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ, অর্থাৎ যখন যে এই যে আমাদের ভারতের মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সেটা যেখানে ছিল, আর তার যে বিশাল ড্রিফটিং, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কনসিডারেশন, অর্থাৎ এগুলো যদি আরো মানে বিস্তারিতভাবে ভাবা যায় যে এই যে কন্টিনেন্টাল ড্রিফট, তার যে এখনকার নাওয়াডেজ ইম্প্যাক্টটা কিরকম হতে পারে, কিভাবে এটা পুরো পৃথিবীর শুধুমাত্র ভৌগোলিক দিকটাই নয়, তার বিভিন্ন আর্থসামাজিক ইমপ্লিকেশন, তার রাজনৈতিক যে ইউনিফিকেশন, সেগুলোর উপরও ইম্প্যাক্ট রেখেছে। তো ক্লাইমেট এবং বায়োডাইভার্সিটির উপর যেটা বলছিলাম, দেখো ফর্মেশন অফ মাউন্টেন রেঞ্জেস, এতগুলো ধরনের যে ওরোজেনি, এবং পরবর্তীকালে যখন এই হিমালয়ান, আলপিয়ান ওরোজেনি আমাদের পৃথিবীর সবচেয়ে বড় বড় যে ভঙ্গিল পর্বতগুলো, নবীন ভঙ্গিল পর্বতগুলোকে দিল, তো জন্ম দিল, সেই জায়গাগুলো, সেই ফর্মেশন অফ নিউ হ্যাবিটাটস, মানে এই মহাদেশগুলো বিভিন্ন ধরনের যে পৃথিবীর এক একটা জায়গায়, অর্থাৎ প্যানজিয়া ছিল প্রথমে দক্ষিণ গোলার্ধের প্রায় মানে মেরুর কাছাকাছি জায়গাকে কেন্দ্র করে, এবং সেখান থেকে ড্রিফটিং কোন দিকে, দুদিকে ড্রিফটিং হয়েছিল। এক হচ্ছে উত্তর আমেরিকা এবং তার যে পশ্চিম দিকে ড্রিফটিং, আর হচ্ছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, এই ম্যাডাগাস্কার, এদের ম্যাডাগাস্কারের থেকেও মূলত ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সেটা কি হলো যে একেবারে উত্তরমুখী ড্রিফটিং হলো। তাহলে দুদিকে, পশ্চিম এবং উত্তর পূর্ব দিকের যে এই যে দুটো দিকে মূলত যে ড্রিফটিং গুলো, সেটার ফলে একেবারে সেই অ্যান্টার্কটিকার কাছাকাছি থেকে বা একেবারে সাউথ পোলের থেকে ইন্ডিয়া এখন একটা প্রায় ট্রপিক্যাল জায়গায় চলে এলো। তো এর ফলে যে ফ্লোরা এবং ফনার এবং প্রাকৃতিক এবং যে জলবায়ুগত যে বিশাল যে পরিবর্তন, তার সাথে সাথে দেখো ওশেন কারেন্টের চেঞ্জ, কারণ কন্টিনেন্টের সাথে সাথে ওশেন কারেন্টগুলো ঠিক সেভাবেই মুভ করেছে এবং রিশেপ, মানে পুরো সিস্টেমটাকে নতুন করে বারবার করে চেঞ্জ হয়েছে। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এক্সটিংশন ইভেন্টস, যেমন আমরা একটু আগেই শুরুতে দেখেছিলাম যে জুরাসিক পিরিয়ডে যে মাস এক্সটিংশন হয়েছিল, জলবায়ু পরিবর্তন পৃথিবীতে বহুবার হয়েছে। তার সাথে সাথে আচ্ছা, ঠিক যে আলোচনাটা করছিলাম বার্থ অফ ইন্ডিয়া, দেখিনি ভারতের যে জার্নিটা, সেটা এত মানে বলা যেতে পারে অবিশ্বাস্য, এবং মানে জিওটেকটনিকের দৃষ্টিভঙ্গি থেকেও অবিশ্বাস্য। কোথা থেকে কোথায় পৃথিবীতে আর কোনো কন্টিনেন্ট বা সাবকন্টিনেন্টের কিন্তু মুভমেন্টটা এত হিউজ, এত ম্যাসিভ হয়নি, এবং এতটা কম সময়ের মধ্যে এতটা জার্নি কমপ্লিট করা, এতটা স্পিডে, দেখো কোথা থেকে কোথায় যেতে হচ্ছে। তো ভারতের এই উপমহাদেশের
যে নিজস্ব যে ভৌগোলিক বৈশিষ্ট্য সেটাও কিন্তু কম ইউনিক নয়। পরবর্তীতে এখন বিভিন্ন আর্থসামাজিক প্রেক্ষিতে, রাজনৈতিক প্রেক্ষিতে বিশ্ব যে সীমাবদ্ধতার মধ্যেও দেখো এই তখনকার যে মুভমেন্টটা কেন এত দ্রুত এতটা ডিস্টেন্স কভার করা গিয়েছিল, কারণ দুটো একই সাথে দুটো পাত তার মধ্যেটা সেই টানের মধ্যে ছিল। অর্থাৎ প্রথমে 5 সেন্টিমিটার পার ইয়ার, যেখানে কিনা মোটামুটি নর্মাল রেঞ্জ হচ্ছে 2.5 সেন্টিমিটার পার ইয়ার যে কোনো পাতের যে চলনটা, কিন্তু ভারতীয় পাত তখনই শুরুতেই ওই 5 সেন্টিমিটার। তারপরে দেখা গেছে যে একটু আগে যে অ্যানিমেশনটা দেখলাম যে ওখানে প্রায় 15 সেন্টিমিটার পার ইয়ার ছিল। এবং এই যে পুরো জার্নিটা তাতে যে কোথা থেকে মানে বিভিন্ন যে অক্ষাংশীয় অবস্থানে চেঞ্জ হলো, তার ফলে ভারতের জলবায়ুর উপর, আর্থসামাজিক পরিবেশের উপর, ভূপ্রকৃতির উপর যে বিশাল পরিবর্তন দেখো। এইখানটা এখানে এসে একটা প্লিউম, যে প্লিউমের কথা আমরা একটু আগে রিউনিয়ন প্লিউমের ওপর দিয়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এগোয়, এবং তখনই এই ডেকান ট্র্যাপ, এই যে ম্যাসিভ একটা লাভার রিলিজ হয় ব্যাসল্ট রকের, এবং বর্তমানেও 15%-এর ওপর ইন্ডিয়ার এই ডেকান প্লেটো ওই লাভার অনুষঙ্গ বহন করে চলেছে। তো এইভাবে ভূতাত্ত্বিক ইতিহাস বর্তমানের ভূগোল শুধু নয়, ভূগোল তার সাথে আর্থসমাজ, তার সাথে সবকিছুকে কিভাবে নিয়ন্ত্রণ করে। ওই জার্নিটাই দেখো, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্লেট এসে ইউরেশিয়ান প্লেটের সাথে সংঘর্ষ করলো, এবং সেখান থেকে ম্যাসিভ একটা মাউন্টেন, যেভাবে এই হিমালয়ের উত্থান, এবং হিমালয় তো শুধু হিমালয় নয়, পুরো উপমহাদেশের কাছেই অনেক কিছু, আমাদের পুরো শুধু জলবায়ু ভূপ্রকৃতি নয়, পুরো জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে বলতে গেলে এক কথায়। প্রেডিকশন অ্যান্ড কন্ট্রোভার্সিস, ওয়েগনারের তত্ত্বের যে কন্ট্রোভার্সি সেগুলো তো আমরা জানলাম, কিন্তু এই কন্টিনেন্টাল ড্রিফট এবং তার সাথে সাথে এখন যে আমরা যে জায়গায় এসেছি, যে প্লেট টেকটনিক্স, সি ফ্লো স্প্রেডিং, কনভেনশনাল কারেন্ট থেকে শুরু করে এই যে পুরো আলোচনাটা, প্যালিওম্যাগনেটিজম, এত কিছু, সাবডাকশন জোনে কি হচ্ছে, তো এই পুরো প্রেক্ষিতের পরেও আমাদের কাছে কিন্তু এই প্রেডিকশনের ক্ষেত্রে কিছু কন্ট্রোভার্সিস থেকে যায়। যেমন এই যে অনগোয়িং ড্রিফট, সুপার কন্টিনেন্ট ফরমেশন, যে এখন অনগোয়িং ড্রিফটিংটা তাহলে কোন দিকে যাচ্ছে, ডিবেট ওভার ড্রিফট স্পিড, সিসমিক অ্যাক্টিভিটি, ন্যাচারাল হ্যাজার্ড। তো এগুলো ক্লাইমেট, বায়োডাইভার্সিটির উপর কি ইম্প্যাক্ট করবে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে বর্তমানে আমরা কিভাবে একে আমরা এই প্রেডিকশন বা আগামীর যে মুভমেন্টগুলো, এবং তার ফলে কি কি প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে, কি ধরনের ভূমিকম্প, অগ্নুৎপাতের মতো যে জিওলজিক হ্যাজার্ড, সেগুলোকে আমরা কিভাবে ফেস করতে পারি আরো বেটার ওয়েতে, সেগুলো। তাহলে আলোচনা মূলত এখানে যে ওয়েগনারের যে মূল তত্ত্বের মতবাদটা, অর্থাৎ থিওরি কিভাবে হলো, ঠিক এইগুলো এই আফটার সি ফ্লো স্প্রেডিং, প্লেট টেকটনিক্সের যে তত্ত্বগুলো বা যে ধারণাগুলো, যে প্রমাণ সহ, বৈজ্ঞানিক প্রমাণ সহ যে ধীরে ধীরে জানা গেল, তারপর দেখা যাচ্ছে যে ওয়েগনারের ওই তত্ত্ব শুরুতে কিভাবে সমালোচিত হয়েছিল, যে এক হচ্ছে যে কার্বনিফেরাস যুগের পরেই কেন, তার আগে তাহলে প্যানজিয়া কি কারণ ইউনিফায়ার ছিল। তো এই ধরনের সমালোচনা, তার সাথে হচ্ছে যে অবশ্যই ওই যে দুটো কারণ, জোয়ারি শক্তি আর এই যে এটা, অর্থাৎ বৈষম্যমূলক অভিকর্ষীয় শক্তি, এইগুলো তো কারণ হতে পারে না এটা। দ্বিতীয়ত হচ্ছে যে এই তত্ত্ব আর কিছুকে ব্যাখ্যা করে না, অর্থাৎ এই আইল্যান্ড আর্কগুলো কি করে তৈরি হতে পারে, হ্যাঁ কিছু ওরোজেনি, কিছু পর্বত সৃষ্টিকে ব্যাখ্যা করছে। তো এই যে মূলত যে সমালোচনার প্রেক্ষিতটা, যে টাইমিং নিয়ে এবং তার সাথে সাথে কারণ নিয়ে, ড্রিফটিং এর মূল যে ফোর্স সেটা নিয়ে, এই যে পুরো, এবং তার সাথে সাথে যে এভিডেন্স গুলো, যে বিভিন্ন যে প্যালিওক্লাইমেটিক এভিডেন্স, প্যালিও যে জিওলজিক্যাল এভিডেন্স গুলো, তো ফসিলের এভিডেন্স গুলো, তো এগুলোকেও কিন্তু তখনকার দিনে বিভিন্নভাবে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, যে না ওটা না কারণ হলেও আরো অনেকভাবে এটাকেও ব্যাখ্যা করা যায়। কিন্তু সবশেষে কি দেখা গেল, যে যেটা থাকার
সেটা থেকে যায়। এবং আগামী দিনে যে ড্রিফটিং বর্তমানেও চলছে, সেই ড্রিফটিং আগামী দিনে আমাদের পুরো পৃথিবীকে নতুন যে মানচিত্রে নিয়ে যাবে। এই মহাসাগরগুলো নেক্সট 250 মিলিয়ন ইয়ার্সে নতুন ধরনের প্যানজিয়া তৈরি করবে, এগেইন রিইউনিফাইড হবে। তাকে বলা হচ্ছে প্যানজিয়া প্রক্সিমা। তাহলে আমাদের আজকের মতো আলোচনা আমরা যা জানলাম তার যদি সামারি করা হয়, তাহলে এই যে পৃথিবীর মহাদেশ মহাসাগরের যে ড্রিফটিংটা, সেটাকে শুধুমাত্র ওয়েগনারের থিওরি, ওয়েগনারের ব্যাখ্যা দিয়ে নয়, পরবর্তীকালে আমাদের যা কিছু অলরেডি জানা আছে, যা কিছু বোঝা গেছে, সেগুলো চোখেও দেখলে আমাদের এই রকম একটা রেভলিউশনারি থিওরি, সেটা কিন্তু অনস্বীকার্য। তার যে ইম্প্যাক্ট জিও সায়েন্সে, সেটা আগামীতেও আরও অনেক নতুন ব্যাখ্যার জন্ম দেবে। আরও অনেক কিছু যে কনসেপচুয়াল বেসগুলো ওয়েগনারের থিওরি থেকে উঠে আসে, সেটা আগামী দিনে আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে। তাহলে এই পর্যন্ত আজকের আলোচনা।